একটা রাষ্ট্রের আপনার জুডিশিয়ারি থেকে শুরু করে বিভিন্ন অর্গান যখন একের পর এক ফেল করা শুরু করছে, ফাংশনিং না, পার্লামেন্ট ফাংশনিং না। কিন্তু সেখানে তো নির্বাসনেও থেকেছেন আমাদের অনেক বড় বড় নেতারা। আপনি নেতাদের কথা বলেছেন, অনেক লেখক লেখিকাকে আমরা দেখেছি তারা নির্বাসনে থাকছেন। উনি দেশে এসছেন, কিন্তু অসংখ্য প্রবাসী নেতাদের নেতারা প্রবাসে বা আপনার লন্ডনে অলিগলিতে দেখা যায়। যে শুধুমাত্র তারেক রহমান নন, আমরা দেখেছি পাকিস্তানের অনেক নেতাও কিন্তু বিভিন্ন সময় নির্বাসনে ছিলেন। আমার না এক ধরনের মায়া হয় তার জন্য। প্রায় ৩২ বছর দেশ থেকে নির্বাসনে আছেন, দেশে ফিরতে পারছেন না। গত 2 দিন আগে তার কিছু বক্তব্য শুনছিলাম। ভাবনাটিকে ধাক্কা দেবেন, সজোরে ধাক্কা দেবেন, মানে আমার চিন্তাটা চুরমার হয়ে যাবে। আপনি যদি আপনার অনুভূতি সমৃদ্ধ রাখেন তাহলে তো আঘাতের বিষয় আসে। তোমার মতের সঙ্গে আমি একমত হতে না পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য বা মত প্রকাশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। কি জন্য আঘাত লেগেছে একটা মানুষ কিন্তু বলতে পারেনি। আপনি যে প্রতিবাদ করছেন সালমান রুশদির বিরুদ্ধে, আপনি কি জানেন সালমান রুশদি কে? বলে ওরাই তো খুঁজতেছি কইও, মানে এই যে আমরা কথা বলছি না, এটাও কিন্তু এক ধরনের রিস্কি। আপনি সভ্যতা এবং অসভ্যতার মানদণ্ডটাকে কিভাবে মাপ করবেন? খুব সরাসরি বলছি না যে আমরা একটা অসভ্য রাষ্ট্রতে বাস করি, কিন্তু বর্বরতা এবং অসভ্যতার এটা কিন্তু একটা মানদণ্ড। বাংলাদেশে এই ঘটনাগুলো অনেকটাই স্বাভাবিক। সেম ঘটনাটি ঘটছে, কিন্তু ওই সময়কার ক্ষমতাসীন দল এখন বিরোধী দলে রয়েছে এবং তাদের দলের নেতাকর্মীরা জাস্ট সুযোগ খুঁজছে যে কোথায় একটা সিন ক্রিয়েট হবে। কি মনে হয় বাংলাদেশে কি এটার কোনো ভবিষ্যৎ আছে অদূর ভবিষ্যতে? আমার মনে হয় নাম মেনশন করাই যায় না, মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা সময় তারেক রহমান নির্বাসনে ছিলেন, দেশের ক্ষমতায় যারা ছিলেন তাদের অনেককেই আপনি লন্ডনের অলিগলিতে দেখেন, কারোর সঙ্গে কথা হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। কৃতিত্ব যেই দাবি করুক না কেন, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু স্বীকার করেছেন, বলেছেন মেটিকুলাস ডিজাইন। তার মানে কি এটা কি ডিজাইন ছিল? তাদেরকে অনেক ধরনের স্ট্র্যাটেজি, অনেক ধরনের ডিজাইন করতে হয়েছিল, সেগুলো মেটিকুলাস কিনা জানি না, কিন্তু ডিজাইন তো করতে হয়েছে। নির্বাসন, যেটি নির্বাসনে গিয়েছে, আরেকটি দল নির্বাসন থেকে ফিরে ক্ষমতায় এসছে, কিন্তু কি পার্থক্যটা? ৭৫-এর 15ই আগস্টের পরে আওয়ামী লীগের উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ থেকে সাধারণ কর্মীরা কি বাদ পড়েছে? এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? আপনার প্রতিপক্ষকে যে কোনোভাবেই হোক আপনি পারলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন, এই মানসিকতা কি আপনাকে রাষ্ট্র নির্মাণ করার ক্ষেত্রে সহায়তা করবে? নির্বাসন নিয়ে কথা হলো, লেখালেখি নিয়ে কথা হলো, যদি একটু রাজনীতির কথা বলি। নির্বাসন বা ভয় কোনোটাই চিরস্থায়ী নয়। মানুষ নির্বাসনে থাকে, আবার ফিরে আসে। ভয় থাকে, একটা সময় সেই ভয়ও কেটে যায়। প্রিয় দর্শক, পডকাস্ট 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত আছেন প্রবাসী সাংবাদিক ও লেখক বুলবুল হাসান। বুলবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আপনার এই পডকাস্টে আমন্ত্রণ জানাবার জন্য। যেটি বলছিলাম, নির্বাসন, যদিও বা আপনি নিজে নির্বাসনে না, আমরা বলতে পারি স্বেচ্ছায় নির্বাসন, বা সেখানে আপনি আপনার প্রফেশনের কাজে, পেশার কাজে সেখানে আছেন, স্থায়ী হয়েছেন, কিন্তু সেখানে তো নির্বাসনেও থেকেছেন আমাদের অনেক বড় বড় নেতারা। বিষয়গুলো পার্থক্যটা কি? মানে আপনি নিজে কিভাবে দেখেন? হ্যাঁ, অনেকে মনে করেন যে দেশ ছেড়ে ভিন্ন একটা ভূখণ্ডে বাস করার যে অভিজ্ঞতা, এটা অনেকটা নির্বাসনের মতোই, স্বেচ্ছা নির্বাসন। মানে কেউ আপনাকে বিদেশে যেতে হবে বাধ্য করছে না, কিন্তু তারপরে আপনি বিদেশে আছেন, দেশ থেকে দূরে, আপনার চেনা জগৎ, চেনা পৃথিবী, যেখানে আপনি বড় হয়েছেন, আপনার পরিবার, সব কিছু থেকে দূরে থাকাটাকে এক ধরনের, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে মনে করেন অনেকেই যে এটা এক ধরনের নির্বাসন। কিন্তু নির্বাসন বলতে যেটা বোঝায়, সেই নির্বাসনে তো আপনি নেতাদের কথা বলেছেন, অনেক লেখক লেখিকাকে আমরা দেখেছি তারা নির্বাসনে থাকছেন নানা কারণে, এবং ঐতিহাসিকভাবে নির্বাসনের তো একটা, আমি বলবো যে অনেক গ্রেট পিপল যাদেরকে আমরা বলি, হ্যাঁ, তাদের নির্বাসনে থাকার কিন্তু খুব ইন্টারেস্টিং সব ঘটনা রয়েছে। এবং আপনি যখনই নির্বাসনের কথা বলছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে খুব বিখ্যাত লেখক ভিক্টর হুগোর কথা নিশ্চয়ই আপনার মনে আছে। তিনি কিন্তু নির্বাসনে ছিলেন। মানে একটা সময় ফরাসি দেশে তিনি যে রোম্যান্টিক মুভমেন্ট বা তার যে চিন্তা চেতনা, লেখালেখি এবং অ্যাক্টিভিজম, সেটির ভেতর দিয়ে তিনি একটি স্বাতন্ত্র্য জায়গা তৈরি করেছিলেন। এবং শুরুর দিকটাতে আপনার হয়তো জানা আছে যে
তিনি এক ধরনের মানে রাজতন্ত্রের পক্ষের মানুষ ছিলেন, রাজতন্ত্রকে সমর্থন করেছেন। কিন্তু একটা পর্যায়ের পরে তার কাছে মনে হলো যে তিনি আসলে রিপাবলিকানিজম বলে যে ব্যাপার আছে আর কি, হ্যাঁ, ওই ধারণাটিকে তিনি বিশ্বাস করতে শুরু করেছেন। তিনি স্লেভ ট্রেডের বিরুদ্ধে কথা বললেন, তিনি কৃতদাস প্রথা সেটির বিপক্ষে একটি অবস্থান নিলেন, খুব মানবিক জায়গা থেকে অনেক কিছু চিন্তা করছিলেন। এবং এই চিন্তার সঙ্গে নেপোলিয়নের চিন্তার বা নেপোলিয়নের কাজকর্মের যে দূরত্ব, সেটির কারণে তাকে নির্বাসনে যেতে হয়েছে বা তিনি স্বেচ্ছা নির্বাসনে গিয়েছেন। আবার কি প্যারাডক্স আপনি চিন্তা করেন যে ওয়াটারলুর যুদ্ধে যখন নেপোলিয়ন পরাজিত হলেন, তিনি নিজেও তো নির্বাসনে ছিলেন। তো এটা কনটেক্সটের উপরে নির্ভর করে, রাজনৈতিক কারণ রয়েছে। যদি লেখকও নির্বাসনে যান, সেটির পেছনেও কিন্তু রাজনীতি রয়েছে। কাজেই আমি প্রথাগত যে নির্বাসনের ধারণা, সেখানে একটা রাজনীতি রয়েছে বলে আমি মনে করি। এটা হচ্ছে আমার প্রাইমারি অবজারভেশন। আপনার সঙ্গে নির্বাসন নিয়ে কথা হচ্ছিল অফ দ্য ক্যামেরায় অনুষ্ঠান শুরুর আগেই। আপনি বলছিলেন বা আমরা জানি যে একজন খুব বড় এক নেতা, উনি দীর্ঘদিন আপনি লন্ডনে থাকেন, লন্ডনের নির্বাসনে ছিলেন, কিন্তু এখন উনি দেশে এসছেন, কিন্তু অসংখ্য প্রবাসী নেতাদের মানে নেতারা প্রবাসে বা আপনার লন্ডনে অলিগলিতে দেখা যায়। এটা খুবই ইন্টারেস্টিং। মানে 17 বছর, আমার মনে হয় নাম মেনশন করাই যায় না, মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাসনে ছিলেন 17 বছর ইংল্যান্ডে, লন্ডনে বিশেষ করে। এবং তার এই নির্বাসিত জীবন, মানে এটা তো স্বেচ্ছা নির্বাসন ছিল না, আসলে তাকে যেতে হয়েছিল। আমি সেই রাজনৈতিক কারণে যাচ্ছি না, কিন্তু তিনি ছিলেন নির্বাসনে। এবং 17 বছরের সাংবাদিক হিসেবে আমাদের একটা আগ্রহের জায়গা ছিল যে নির্বাসনের জীবনটা কীরকম, তিনি কেমন জীবনযাপন করছেন। এবং আমাদের নিজেদের কিউরিওসিটি বা প্রফেশনাল যে বলবো যে বাউন্ডারি, সেটির মধ্য থেকে আমরা বোঝার চেষ্টা করেছি যে তিনি আসলে কী করেন। তো একটা তো হচ্ছে যে ধরেন উনি যেহেতু একটা রাজনৈতিক দলের নেতা, রাজনীতিবিদদের সঙ্গে, তার দলের নেতাকর্মীদের সঙ্গে তার একটি যোগাযোগ ছিল, ভার্চুয়াল জগতেও তার একটা কানেক্টিভিটি ছিল, যেহেতু বাংলাদেশ নিয়ে তার একটা সুদূর প্রসারী ভাবনা ছিল, রাজনীতি তিনি করতে চান লং রানে, এবং সেই কারণে ওই কার্যক্রমগুলো কিন্তু ছিল। কিন্তু এটা সত্যি যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কারণে বা অকারণে যদি মানুষকে নির্বাসিত জীবনযাপন করতে হয়, সেই নির্বাসিত জীবনের মধ্যে কিন্তু একটা যাতনা আছে, ভীষণ রকমের যাতনা, দেশ ছেড়ে আসার যাতনা। মানে বিষয়টিকে আমি এভাবে দেখি যে আপনি 10 বছর দেশে ফিরছেন না, বিদেশে আছেন, সেটা নানা কারণে হতে পারে। মানে আপনি সময় বের করতে পারছেন না, আপনি ব্যস্ত, হ্যাঁ, বা বাংলাদেশে আপনার সেরকম সেই অর্থে কোনো টাই নেই বা কানেক্টিভিটি নেই, সে কারণে আপনি যাচ্ছেন না, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি জানেন যে আপনি চাইলেই বাংলাদেশে ফিরতে পারছেন না বা নিজের দেশে যেতে পারছেন না। এই কষ্টের, রাজীব ভাই, এটার কিন্তু মানে তুলনা নাই, মানে এটা কম্পেয়ার করতে পারবেন না। তো আমি ফিল করি যে শুধুমাত্র তারেক রহমান নন, আমরা দেখেছি পাকিস্তানের অনেক নেতাও কিন্তু বিভিন্ন সময় নির্বাসনে ছিলেন লন্ডনে। আপনি বেনজির ভুট্টোর কথা বলেন, নওয়াজ শরীফের কথা বলেন, হ্যাঁ, তারা নির্বাসিত জীবনযাপন করেছেন, আমরা জানি। সেটার কিন্তু একটা যাতনা রয়েছে। আবার একইভাবে যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের অনেক নেতাকর্মী লন্ডনে অবস্থান করছেন, এবং সেই একই কারণে, মানে সাংবাদিকতা করার কারণে আমাদেরকে অনেকের সঙ্গে এক ধরনের দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় বিভিন্ন সামাজিক ইভেন্টে, এবং তাদের মধ্যে ওই যাতনাবোধটা রয়েছে। মানে ধরেন একটা দিক হচ্ছে যে আমি জানি যে করাপশনের অভিযোগ রয়েছে একজন নেতার বিরুদ্ধে, যাকে আমি হয়তো ব্যক্তিগতভাবে, আমি প্রফেশনাল জায়গার বাইরেও তো আমার একটা ব্যক্তিগত পারসেপশনের জায়গা রয়েছে, আমি জানি যে উনি দুর্নীতিবাজ এবং তার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। কিন্তু যখন আমার মনে হয় যে একজন নেতা, একজন লেখক, একজন রাজনীতিবিদ বা একজন মানুষ, তিনি যে কোনো কারণেই হোক নির্বাসনে আছেন, তিনি দেশে ফিরতে পারবেন না, আমার না এক ধরনের মায়া হয় তার জন্যে, যে কোনো কারণেই হোক, এটা একটা শাস্তির মতো আসলে। হ্যাঁ, এভাবেই আসলে দেখি আমি বিষয়টাকে। আমরাও তো সবার নাম সবসময় মুখে নিতে পারি না। এক নির্বাসিত আমাদের লেখক, নারী লেখক, যিনি মানে প্রায় 32 বছর দেশ থেকে নির্বাসনে আছেন, দেশে ফিরতে পারছেন না। গত 2 দিন আগে তার কিছু বক্তব্য শুনছিলাম, আপনিও নিশ্চয়ই শুনেছেন, আপনি সাংবাদিকতা করেন। এই যে কষ্টের কথা, যে তিনি কোনো অপরাধ করেননি, তিনি কাউকে মারেননি, কাউকে চড় দেননি, কোনো দুর্নীতি করেননি, তারপর শুধু মুক্তভাবে তিনি লেখালেখি করেছেন। এই অপরাধে তার কখনো ক্ষমতায় আসার বা ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছাও তার ভিতরে কখনো ছিল না, তিনি দাবি করতেন। তারপরও তার নির্বাসনে থাকতে হচ্ছে, নিজের ঘরে আসতে পারছেন না। এইটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই জায়গাটাতে আমার অবস্থানটা, মানে আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা চেতনা বা
আমি যেভাবে বিষয়গুলোকে দেখি এটা খুব স্পষ্ট, খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমার মনে হয় যে এই বিষয়গুলো সরাসরি বলা যায়, মানে যদি আপনি মনে করেন আপনার এডিটোরিয়াল পলিসি এটাকে সাপোর্ট করছেন, আপনি পরে এডিট করে নিতে পারেন, বাট আই হ্যাভ টু সে দিস। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন জামায়াতে ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে, বিএনপির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা বা তাদের যে অধিকার, মানে ভিন্ন মত রাজনৈতিক হলেই অধিকার, হলো আর হ্যাঁ, কি। ভিন্ন মতকে দমন করার যে প্রবণতা ছিল সেটার বিপক্ষে আমার ব্যক্তিগত একটা অবস্থান ছিল। যে মানুষটা বা যে রাজনৈতিক দল তারা ভিন্ন মত পোষণ করে, তাদের নো ম্যাটার হোয়াট তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, এটা আমি বিশ্বাস করি। একজন লেখক সেই লেখকের বক্তব্যের সঙ্গে বা লেখালেখির সঙ্গে আমি একমত নাও হতে পারি। আমার অনুভূতির সূক্ষ্ম যে জায়গাটা আছে সেখানে হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারি আমি, মানে আঘাত পড়তে পারে, কিন্তু তাই বলে তাকে মত প্রকাশ করতে দেব না, তিনি সে কারণে তিনি লিখতে পারবেন না, এটা আধুনিক সমাজে চিন্তা করা যায় না। এটা খুব কষ্টের, এবং এটা ডেমোক্রেসির যে কোর স্পিরিট সেই কোর স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। কাজে আমি যে কোনো পর্যায়ে যে কোনো বাস্তবতায় মত প্রকাশের স্বাধীনতাকে ডিফেন্ড করতে চাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্লিয়ারলি একজন লেখক তিনি মত প্রকাশ করবেন এবং সেই মতটা আপনার বিপক্ষে যাচ্ছে, এবং আপনি বলছেন যে আপনার যে অনুভূতি সেটা ধর্মীয় অনুভূতি হোক বা সামাজিক অনুভূতি হোক, রাজনৈতিক অনুভূতি হোক, যে কোনো মানে অনুভূতিতে আঘাত লাগার বিষয়টা মাঝে মাঝে বাংলাদেশে খুব হাস্যকর হয়ে যায় আর কি। হ্যাঁ, যে একটা কিছু বললেই আপনার অনুভূতিতে আঘাত লাগে, মানে আপনার সমালোচনা করেছি আমি কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো লেখকের কাজই তো এটা। লেখক যদি প্রথাগত জীবনযাপন করেন এবং লেখক যদি যা কিছু সবাই বলে গেছেন, যে চিন্তাটা সবাই করে সেই চিন্তাটাই প্রকাশ করেন, তিনি তো লেখক না। নতুন কিছু করতে হবে। আপনি নিজে সাংবাদিকতা করেন, সাংবাদিকতার সঙ্গে আছেন, সাংবাদিকতা মানে সূত্রটা কি, যে কথা কেউ জানে না সেই কথাটাই আপনি জানাতে চান সবাই, জানাতে চাই, তাই না? যেটা সবাই জেনে গেছে সেটা তো আর আপনার কাছ থেকে আমার আর জানার কিছু নেই, কিছু নাই আর কি। তাই না? সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো চ্যানেল 24 এর কাছে আমার জানার প্রয়োজন নেই, তাই না? তো এই একই যুক্তিতে একই স্পিরিটের জায়গা থেকে আমি মনে করি যে লেখক তিনি প্রথাগত যে চিন্তা, প্রতিষ্ঠিত যে ভাবনা, সেই ভাবনাটিকে ধাক্কা দেবেন, সজোরে ধাক্কা দেবেন, মানে আমার চিন্তাটা চুরমার হয়ে যাবে এবং আমি আমার যে চিন্তাটা সেটাকে আবার রিনিউ করার একটা সুযোগ পাবো। লেখকের বৈশিষ্ট্য কিন্তু এখানেই, এবং একজন লেখক কিন্তু এভাবেই সমাজ পরিবর্তন করে, এবং সমাজ পরিবর্তনের যে ধারাটা যুগে যুগে সারা পৃথিবীতেই মানে সভ্যতার যে বিকাশ ঘটেছে লেখালেখির মাধ্যমে, নতুন চিন্তার মাধ্যমে, সেটা কিন্তু অনুভূতিতে আঘাত দিয়েই। কাজে অনুভূতিতে আঘাত দেওয়াটা কোনো খারাপ বিষয় নয়। আমি মনে করি যে এরকম অনুভূতিতে আঘাত দেওয়াই দরকার। অনুভূতি দুর্বল হয় তাহলেই তো আঘাতটা লাগবে। হ্যাঁ, আপনি যদি আপনার অনুভূতি সমৃদ্ধ রাখেন তাহলে তো আঘাতের বিষয় আসে না। না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আর আমার কাছে মনে হয় যে ধরেন হ্যাঁ, দুর্বল থাকতেই পারে, কিছু মানুষ খুবই সংবেদনশীল। আপনি যদি একটু কঠিন করে কথা বলেন তাদের সংবেদনশীলতায় আঘাত তারা প্রাপ্ত হন, আমি সেটা দোষের কিছু দেখি না। কিন্তু ওই সংবেদনশীল মানুষটা যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কথাটা বলা হচ্ছে সেই কথাটার বিপরীতে তার যুক্তিটা কি, সেই যুক্তিটা যখন তিনি প্রকাশ করবেন তখনই কিন্তু সমাজ এগিয়ে যায়, মানে এটা একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়। কিন্তু আপনি তাকে আঘাত করতে পারবেন না, তাকে বাড় দিতে পারবেন না, তাকে দেশে আসা ঠেকাতে পারবেন না, বা তাকে আপনি শারীরিকভাবে আঘাত করতে পারবেন না, তার ঘরে গিয়ে হামলা করতে পারবেন না। হ্যাঁ, কোনো সভ্য সমাজে এটা হয় না। বরং যে চিন্তাটা আপনাকে আঘাত করবে সেটির বিপরীতে আপনার চিন্তাটা যদি স্ট্রঙ্গার হয়, শক্তিশালী হয়, তাহলে আপনি সেই যুক্তি বা সেই মত দিয়ে আপনি এক ধরনের বিতর্ক তৈরি করবেন। আমি তো নিজে, আপনি জানেন যে বহু বছর বিতর্কের সঙ্গে ছিলাম। বাংলাদেশের যে তরুণ সমাজ তাদেরকে অনুপ্রাণিত করেছি যখন আমি দেশে অবস্থান করেছিলাম আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে। পুরো বাংলাদেশে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ভলতেয়ার বলেছিলেন যে তোমার মতের সঙ্গে আমি একমত হতে না পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্যে বা মত প্রকাশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। আমার মনে হয় যে সেই চিন্তাটাকে ধারণ করবার একটা আয়োজন আমাদের প্রয়োজন আমাদের বর্তমান সমাজে। আচ্ছা, এই যে লেখালেখির কথা বলছিলেন, যে এই লেখালেখির এই অনুভূতিতে আঘাতের বিষয়টি, আমি আমার যদি অভিজ্ঞতা থেকে দেখি, আমি যেহেতু সাংবাদিকতা করেছি, অনেক সংবাদের পিছনে আমার দৌড়াতে হয়েছে, এরকম লেখালেখি বা এরকম অনেক ঘটনার প্রতিবাদে অনেক শত শত মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি। তখন জিজ্ঞেস করেছি কি ব্যাপার এটি, উনি কি লিখেছেন, কি জন্য আঘাত লেগেছে, একটা মানুষ কিন্তু বলতে পারেনি
যে উনি এই লিখেছে, এটা এই লিখেছেন উনি, এটি এই কারণে আমার আঘাত লেগেছে। কি লিখেছেন উনি জানেন না, কিন্তু উনি কিন্তু তার বিচার চাচ্ছেন। এটা খুবই ইন্টারেস্টিং রাজীব ভাই। আমাদের শৈশব কৈশোরে এরকম একটা ঘটনা আপনার নিশ্চয় মনে আছে, আমি জানি না আপনি এই অভিজ্ঞতাটার ভিতর পড়েছেন কিনা, যে সালমান রুশদির যখন স্যাটানিক ভার্সেস নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে, তুমুল বিতর্ক, তার মস্তকের দাম নির্ধারণ করা হয়েছে, তখন বাংলাদেশে ঢাকা শহরেও অনেক প্রতিবাদ সভা হচ্ছে, বায়তুল মোকাররম থেকে আপনার জুমার নামাজের পরে ডেমনস্ট্রেশন হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে ধর্মপ্রাণ মুসলমানরা তারা অবশ্যই এটি মনে করতে পারেন যে এই ধর্মীয় অনুভূতিতে এভাবে আঘাত করার কোনো অধিকার, লেখকের স্বাধীনতা থাকা পরেও এই অধিকারটি তার আসলে নেই। এটা একটা চলমান বিতর্ক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পুরনো ঢাকার ওখানে একটা ডেমনস্ট্রেশনে অনেকেই অংশ নিচ্ছেন, খুব ভাঙচুর চলছে, জ্বালা পোড়া একটা অবস্থা। এক সাংবাদিক গিয়ে একজনকে জিজ্ঞেস করেছে, আপনি যে প্রতিবাদ করছেন সালমান রুশদির বিরুদ্ধে, আপনি কি জানেন সালমান রুশদি কে? বলে ওরেই তো খুঁজতেছি। কইও, মানে তাকে খুঁজছে আর কি, মানে ঢাকা শহরে কোথাও একটা পাবে, মানে সালমান রুশদি যে এই দেশের না সেটা তিনি জানেন না, কিন্তু তাকে তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এমন একজন মানুষ, সে ধর্মের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে, কাজেই তার একমাত্র শাস্তি হচ্ছে তার মুন্ডুপাত। বেশিরভাগ ক্ষেত্রে এটিই হয়, মানে আমাদের অনুভূতি এতটাই সংবেদনশীল, আমরা এতটাই আবেগপ্রবণ যে আবেগের প্রাবল্যে আমরা মূল ঘটনাটাও জানতে চাই না, সেটি সত্য মিথ্যা বা সেটির যে কোনো ভিত্তি আছে কিনা সেটি যাচাই করবার প্রয়োজনও বোধ করি না। এটা ইউনিক আমাদের বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টে। আমার ধারণা ধর্ম বিষয়ক সংবেদনশীলতা এটা খুবই ইউনিক। এই যে আমরা কথা বলছি না, এটাও কিন্তু এক ধরনের রিস্কি, মানে আমাদের একটা কথার একটা অংশ বা এক দুইটা শব্দকে আলাদা করে কেটে যদি বলে যে এখানে ধর্মের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, সেটাও কিন্তু সম্ভব বাংলাদেশে, কেননা মানুষ অনেক বেশি আবেগপ্রবণ। তো ওই জায়গাটিতে আমার মনে হয় একটু পরিশীলিত আবেগ এবং একটু ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা বলি, হ্যাঁ, যে একটু মানে চিন্তাটাকে যদি একটু গভীরভাবে করা যায়, তাহলে আমার মনে হয় যে ওই আবেগ থেকে বেরিয়ে এসে বাস্তবতায় ফিরে আসলে আমার মনে হয় সেটা সভ্যতার জন্য ভালো, সমাজের জন্য ভালো। তাহলে এই বিভাজনগুলো বা এই যে একটা সাংঘর্ষিক অবস্থান যে তৈরি হয়, সেটি থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি বলছিলেন যে অনেকেই সারকামস্টেন্সেস বা কোনো কারণে তাকে আজকে নির্বাসনে থাকতে হয়েছে, আবার এটাও দেখি অনেকে নির্বাসনে যাওয়ার জন্য ইচ্ছা করে কিছু লেখালেখি করে আমি একটা যাওয়ার একটা পথ তৈরি হয়, এটাও বাস্তবতা। কিন্তু সাম্প্রতিক সময় যেটি আমাদের দেশে তৈরি হয়েছে, মব, এটি আপনিও বলছিলেন যে সালমান রুশদিকে খুঁজছে পুরান ঢাকার এক মানুষ। আমারও অভিজ্ঞতা আছে যে কি লিখেছে এটা জিজ্ঞেস করে তিনি জানেন না, কিন্তু তিনি তার বিচার চাচ্ছেন, শাস্তি চাচ্ছেন। কিন্তু এই যে মব জিনিসটা, এই যে একটা জিনিস তৈরি করে মানুষকে অনেক, মানে শত শত মানুষ কিন্তু এই যে গত 1.5-2 বছরে নিহত হয়েছেন এই মবের, বাড়িঘর ভাঙচুর, অনেক সম্পত্তি নষ্ট হয়েছে। এই বিষয়টা কেমন মানে আপনাকে কেমন কষ্ট দেয় বা কি ভাবেন এটা নিয়ে? না, এটা নিয়ে আমার, আপনি সভ্য দেশে থাকেন, আপনি লন্ডনের মতো জায়গায় থাকেন, আপনাদের কাছে কেমন লাগে এই সভ্য ঘটনা দেশ যখন বলতে শুনি? কি, মানে ধরেন আমি যে জায়গাটাতে থাকি সেখানে অসভ্যতা আছে, কিন্তু সেটা একটা আইনি কাঠামোর মধ্যে থাকার কারণে হয় কি, আমাদের একটা সেফগার্ডও আছে। মানে আমার সঙ্গে যদি কেউ বর্বর আচরণ করে বা অসভ্য আচরণ করে, সেটার প্রতিকারের ব্যবস্থা আছে। পার্থক্যটা এখানে যে আপনার সঙ্গে যদি কেউ মব করে যায় এবং আপনাকে যদি একটা ট্যাগিংয়ের ভেতরে ফেলে দেওয়া যায় যে আপনি অমুকের দোসর, তাহলে মানে যারা এই কাজটি করবেন তাদের উদ্দেশ্য চরিতার্থ করাটা সহজ হয়, কেননা যে কোনো কারণেই হোক আপনাকে হয়তো পছন্দ করে না বা আপনাকে টার্গেট করেছে। তো কিন্তু যদি আইনি সুরক্ষা থাকে, জুডিশিয়ারির উপরে যদি মানুষের ভরসা থাকে, তাহলে কিন্তু সমস্যা থেকে উত্তরণ সম্ভব। আমরা ওই জায়গাটাতে স্ট্রাগল করছি। আমি নাম বলছি না, গতকালই আমার এক বিচারপতি বন্ধুর সঙ্গে, হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতি এক বন্ধুর সঙ্গে আমার বহু বছর পরে, বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে তার সঙ্গে আমার দেখা হলো, এবং আমরা ইনফর্মাল সেটিংয়ে, ইনফর্মাল কনভারসেশনের মাধ্যমে এই বিষয়টিকেই বলার চেষ্টা করলাম বা আলোচনায় আনার চেষ্টা করলাম যে দেশের আইন এবং বিচার বিভাগ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট এবং প্রো পিপল, সেই দেশে কিন্তু এই সংকটটা অনেক কম। কাজে আপনি সভ্যতা এবং অসভ্যতার মানদণ্ডটাকে কিভাবে মাপ করবেন? যেখানে সবচেয়ে ভালনারেবল যে মানুষটা, সবচেয়ে দুর্বল যে মানুষটা, সেই মানুষটাকে রাষ্ট্র এবং তার জুডিশিয়ারি প্রোটেক্ট করতে পারছে, সেই দেশই হচ্ছে ততটা সভ্য। কাজে আপনার কত ধন সম্পদ আছে সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলো, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার বিচার বিভাগ আপনার পাশে দাঁড়িয়েছে কিনা, সেটাই হচ্ছে সভ্যতার মানদণ্ড বলে আমি মনে করি। যেমন একটা সার্ভে মাঝে মাঝে হয় না যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটা,
সুখী মানুষের দেশ হচ্ছে ভুটান, বারবার তারা চলে আসে, বা স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো, হ্যাঁ, নট ফিনল্যান্ড, নেসেসারিলি ডেনমার্ক। যে ভুটান বা স্ক্যান্ডিনেভিয়ান ওই দেশগুলো পৃথিবীর সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে বড় লোক, এর চেয়ে বড় লোক দেশ হয়তো আছে। আচ্ছা। আপনি পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে যে উন্নয়নের যে সূচকগুলো রয়েছে সেটার বিবেচনায়, কিন্তু তারা সুখী এই কারণে সেখানে সোশ্যাল জাস্টিস আছে, সেখানে আইনি সুরক্ষা আছে, সেখানে মানুষ নিরাপদ বোধ করে। তো মব সংস্কৃতি বলেন বা এই যে একটা মানুষ যে আক্রান্ত হচ্ছে, রাষ্ট্রের একটি মানুষও যদি আক্রান্ত হয় এবং রাষ্ট্র যদি সেই মানুষটির সুরক্ষা দিতে না পারে, তার মানে ওই রাষ্ট্রটি এখনো সভ্য হতে পারেনি। কাজেই আমি খুব সরাসরি বলছি না যে আমরা একটা অসভ্য রাষ্ট্রতে বাস করি, কিন্তু বর্বরতা এবং অসভ্যতার এটা কিন্তু একটা মানদণ্ড যে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে কি পারছে না। আচ্ছা, বাংলাদেশে এই ঘটনাগুলো অনেকটাই স্বাভাবিক, কিন্তু আমরা তো ইংল্যান্ডে বা লন্ডনে বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2 দিন পরপরই দেখি যে আমাদের সাবেক কোনো মন্ত্রীর সঙ্গে কেউ কেউ যে খারাপ ব্যবহার করছে। 2 দিন পরপরই কিন্তু দেখি লন্ডনে এই ধরনের ঘটনা ঘটছে। কেন? এটার কি কোনো বিচার নেই? না, বিচার অবশ্যই আছে, বিচার অবশ্যই আছে, বিচার হয়ও, কিন্তু আমি আরো যুক্ত করি, আমরা আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাবেক প্রেস সচিব যিনি ছিলেন, তার উপরেও হামলার ঘটনা দেখেছি, যে দায়িত্বশীল জায়গায় থেকেও তার উপর যে মানুষ হামলা করছে। এটার খুব ইন্টারেস্টিং কয়েকটা অবজারভেশন আছে আমার। সেটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের নেতা নেত্রীরা গেলে এয়ারপোর্টে যে ধরনের আচরণ হতো, সাবেক প্রধানমন্ত্রীর হোটেলের আশপাশে যে কাজগুলো হতো, একটা অংশ তো ছিল যে জেনুইনলি তারা ফিল করে যে বাংলাদেশে যে শাসন চলছে, কর্তৃত্ববাদী যে শাসন চলছে, সেই শাসনের বিপরীতে একটা প্রতিবাদ, একটা ডেমনস্ট্রেশন প্রয়োজন। এবং এটাকে যদি মিডিয়াতে আনতে হয়, আপনি মিডিয়ার মানুষ, আপনি জানেন যে শুধু প্রতিবাদ করলে মিডিয়াতে আসে না। কোনো একটা হাই প্রোফাইলের কারো উপরে হামলা হয়েছে, সেই ঘটনাটিকে যদি প্রতিষ্ঠিত করা যায় বা সেই ঘটনাটি যদি ঘটে, ব্যবস্থা আছে আমাদের দেশে, না হয় বিচার হয়, কিন্তু এটা তো আসলে লাইফ থ্রেটেনিং কিছু না। মানে ধরেন একটা ডিম ছুড়লো, সেটার জন্য শাস্তি আর কতটুকু? কখনো কখনো হয় just কি সেই warning, শাস্তিটা? হ্যাঁ সেটা হয়, জাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, কোর্টে বিচার মুখোমুখি হয় এবং তারাও প্রমাণপত্র হাজির করে যে ঠিক আছে, এই মানুষটা উনি বাংলাদেশের যে আইনের শাসন বা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেখানে অ্যাবিউজ করছে, অ্যাবিউজ অফ পাওয়ার ইত্যাদি ইত্যাদি করে যুক্তি শোনার পরে তারপরে যেটি বলে আদালত, মানে অনেক ক্ষেত্রে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে উনি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ বা উনি ভালো মানুষ না, কিন্তু তাই বলে সভ্যতা সেই কাজটি করা যাবে না, কাজেই তোমার 3 মাসের একটা সাজা হলো। তিনি হয়তো 3 মাসের সাজা পেলেন, কিন্তু ওখানে সাজার তো অনেক ক্লাসিফিকেশন আছে। আপনাকে যে জেলেই যেতে হবে এমন কোনো কথা নেই। কমিউনিটি ওয়ার্ক দেয়, যে আপনি কমিউনিটি ওয়ার্ক করবেন বা একটা নির্দিষ্ট বলয়ের বাইরে আপনি যেতে পারবেন না, সেটা একটা বিষয়। কখনো কখনো ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিংগুলো রেকর্ডে থেকে যায়। আর ওয়ার্নিংগুলো রেকর্ডে থাকা মানে হচ্ছে আপনি ওখানে যদি কোনো সোশ্যাল সার্ভিসে কাজ করতে চান, কোনো ভালনারেবল মানুষকে যদি সাপোর্ট করতে চান, এডুকেশন, চাইল্ড ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কাজ করতে গেলে কাজ পাবেন না। সো শাস্তি বিভিন্ন লেয়ারে আছে, বিভিন্ন স্তরে আছে, কিন্তু শাস্তি হয়। কিন্তু কেন করে? আপনার এই প্রশ্নের জবাবে আমি বলবো যে এই যে আমি প্রথমে যেটা বললাম, যে তারা দেখাতে চায় যে তারা প্রতিবাদ করছে, ওই এক্সিস্টিং যে রুলিং, সেই শাসনের বিরুদ্ধে তাদের একটা জোরালো অবস্থান আছে। আরেকটি হচ্ছে যে যেহেতু তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তখন বিরোধী দলের যে অবস্থা, সেই অবস্থা যেহেতু ছিলেন, তার দলের নেতাকর্মীরা চাইতেন যে তাকে খুশি করার জন্য বা তাকে দেখানোর জন্য, ডেমনস্ট্রেট করার। তিনি খুশি হতেন কিনা আমি আসলে জানি না, এ বিষয়ে তার সঙ্গে আমার কখনোই কথা হয়নি, কিন্তু নিশ্চিতভাবে এটি বলতে পারি যে তার দলের নেতাকর্মীরা দেখাতে চাইতেন যে দেখেন আমি কত সাহসী একটা কাজ করেছি। হ্যাঁ, আমার জেল জরিমানা হতে পারে এই দেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, কিন্তু তারপরেও আমি জীবনের ঝুঁকি নিয়ে এটি করেছি। একই ঘটনা আবার এখন হচ্ছে, আপনি যে উদাহরণটি দিলেন, সেম ঘটনাটি ঘটছে, কিন্তু ওই সময়কার ক্ষমতাসীন দল এখন বিরোধী দলে রয়েছে এবং তাদের দলের নেতাকর্মীরা জাস্ট সুযোগ খুঁজছে যে কোথায় একটা সিন ক্রিয়েট হবে। সাবেক প্রেস সচিব ওখানে যাক, ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিক সাহেব সেখানে যাক, বা হাসনাত আবদুল্লাহ অক্সফোর্ডে বক্তৃতা করতে চান, প্রত্যেকটা জায়গায় তারা বাস ভাড়া করে যাচ্ছেন, হ্যাঁ, তারা ডেমনস্ট্রেট করতে, বা এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেরকম একটা উদ্দেশ্য হয়তো তাদের মধ্যে থাকে। কাজ ইটস অল অ্যাবাউট নিউজ হেডলাইন্স, মানে আর আমার কাছে কিছু মনে হয় না আর। তো সৃজনশীল চর্চা যেটি, সেটা মানে শুরুতে আমরা আলোচনা করছিলাম, আপনিও একজন লেখক, কি মনে হয় বাংলাদেশে কি এটার কোনো ভবিষ্যৎ আছে অদূর ভবিষ্যতে? দেখেন, এই প্রশ্নের জবাব মানে ভয় কিন্তু আছে, কি তুই কি লিখবো, এই কথাটা কিন্তু লেখকরা ভাবেন।
না অবশ্যই ভাবে, এটা আমার কাছে মনে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রেজিমেটে মনে হয়েছে। হ্যাঁ, এটি শুধুমাত্র যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল তার সময় যেটি হয়েছে শুধুমাত্র তাই না, এটি স্বাধীনতার আগেও হয়েছে। আইয়ুব খানকে ভয় পেত তো লেখকরা, তাদের এক ধরনের ভীতি ছিল কিন্তু পাকিস্তান আমলে। হ্যাঁ, এবং আমরা স্বাধীনতার পরেও বিভিন্ন সময়ে এই জিনিসটি দেখেছি। এখন আমার এই বিষয়ে আমার লেখক হিসেবে আমার কাছে যেটা মনে হয়, একটা হচ্ছে এতক্ষণ আপনার সঙ্গে যে আলোচনা করলাম সেটি সাংবাদিক হিসেবে আমার পর্যবেক্ষণ। এবার আমি লেখক হিসেবে বলছি, লেখকের পথটা কিন্তু খুব মসৃণ নয় রাজীব ভাই। মানে যে আপনি লিখবেন এবং আপনি মানুষের চিন্তা জগতে এক ধরনের মানে নিস্তরঙ্গ পুকুরে যেমন আপনি ঢিল ছুড়লে একটা তরঙ্গ সৃষ্টি হয় না, জাস্ট ইম্যাজিন বিষয়টা। হ্যাঁ, লেখকের কাজ তো সেটা, যে আপনার মস্তিষ্কটা একভাবে কাজ করছে, কিন্তু লেখক হিসেবে আপনি প্রচলিত চিন্তার বাইরে এমন একটা চিন্তা দিয়েছেন যে আপনার মস্তিষ্কে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। এই কাজটা তো সহজ না। আপনাকে সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই প্রথাগত চিন্তার বাইরে গিয়ে আপনি যখন কিছু চিন্তা করবেন, আপনাকে একটা ঘূর্ণির মধ্যে পড়তে হবে। এই বাস্তবতা মেনে নিয়ে আপনি লেখকের পথটা মসৃণ নয়। এবং এটি কিন্তু স্নায়ুযুদ্ধের ওই সময়টাতে, মানে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে যেমন একটা মানে মেরুকরণ ছিল, সেই মেরুকরণের ভেতরেও সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র ব্যবস্থাটা যেরকম ছিল, সেখানেও লেখকরা কিন্তু অনেক ভয় পেত, সরাসরি লিখতে পারতো না। এবং সে কারণে আপনার নিশ্চয়ই মনে আছে, কারণ ওই সময়টা তো আমরা বড় হয়েছি, ওই সময়টাতে যে কৌতুকগুলো হতো, মজার মজার সব কৌতুকগুলো হতো, সেখানে কোথাও স্ট্যালিনের নাম মেনশন করা হতো না, বা ওই সময়কার যারা শাসক, হ্যাঁ, তাদের নাম মেনশন করা হতো না। ওই সময়ে কৌতুকগুলো বা এই কমেডিগুলো বা এই ধারার, এই জনরার বিকাশ ঘটেছে। লেখালেখির ক্ষেত্রেও তাই। মানে রুশ বিপ্লবের পটভূমিতে কিন্তু আপনার যে সাহিত্য হয়েছে ওই মানে সংকটকালীন মুহূর্তে, পরবর্তী সময় কিন্তু এই জিনিসটা হয় নাই। কাজে আমি মনে করি যে সংকট বা যে বাধাগুলো আসে, সেটা কিন্তু লেখককে আরও অনেক বেশি বিকশিত করে, লেখক সত্তাকে আরও অনেক বেশি জাগ্রত করে, এবং এই সাহসটা লেখকের থাকা উচিত। আমি বলছি না যে একজন লেখকের উপরে হামলা চালানো হোক বা তাকে একটা সংকটের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হোক যাতে করে তিনি ভালো লেখেন, কিন্তু এটা আমাদের নিয়তি। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কখনোই লেখকের বা মুক্ত চিন্তার অনুকূলে ছিল না। কিন্তু সেটির বিপরীতে দাঁড়িয়ে একজন লেখক যখন তার নিজস্ব মত প্রকাশ করতে পারবেন এবং খুব অভিনব উপায়ে এই ভাবনাগুলো প্রকাশ করে মানুষের চিন্তা জগৎকে বদলে ফেলার সক্ষমতা অর্জন করবেন, সেখানেই তিনি লেখক হিসেবে কিন্তু সফল বলে আমি মনে করি। নির্বাসন নিয়ে কথা হলো, লেখালেখি নিয়ে কথা হলো, যদি একটু রাজনীতির কথা বলি। আপনি শুরুতেই বলছিলেন যে লন্ডনে অনেক একটা সময় তারেক রহমান নির্বাসনে ছিলেন, উনি দেশে এসছেন। আর যখন তারেক রহমান নির্বাসনে থাকাকালীন এই দেশের ক্ষমতায় যারা ছিলেন তাদের অনেককেই আপনি লন্ডনের অলিগলিতে দেখেন। কারোর সঙ্গে কথা হয় বা হয়েছে কিনা? আপনি সাংবাদিক, হতেই পারে। না, পেশাগত কারণে আমার নিজেরও তো একটা জানার আগ্রহ রয়েছে। মানে আমি সত্যিকার অর্থে বিষয়গুলো বুঝতে চাই। মানে একটা জিনিস তো সত্যি, এটা তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্যও কিন্তু একটা বিষয়, যে এত বড় একটা রাজনৈতিক দল, সেই দলটির আজকে এই পরিণতি, মানে হোয়াট ওয়েন্ট রং। এটা তো ধরেন এম্পেরিক্যালি আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি, কিন্তু আপনি যদি কারোর সঙ্গে কথা না বলেন সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কি হয়েছিল, তিনি কতটা রিয়েলাইজ করছেন বিষয়টা। নিজের আগ্রহ থেকে অনেকের সঙ্গে কথা হয়, কথা বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং আমার কাছে মনে হয়েছে যে একটা অংশের মধ্যে, খুব সামান্য একটা অংশের মধ্যে কিছুটা রিয়েলাইজেশন আছে যে আসলে আমরা ভুল করেছি। যেমন কিন্তু একটা কি ভুল বলেন তারা? একটা ভুল হচ্ছে এরকম যে সত্যিকার অর্থে যারা ডেডিকেটেড নেতাকর্মী রয়েছে দলের, তাদেরকে বাদ দিয়ে যারা সুবিধাভোগী তাদেরকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। মানে সুবিধা দেওয়া হয়েছে মানে তাদেরকে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। এটা ওই দলেরই অনেক নেতাকর্মীরা বলেন। এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে যে আন্দোলনটা হলো, গণঅভ্যুত্থানটা হলো, জুলাই অভ্যুত্থান, এটা তো খুব সিগনিফিকেন্ট ঘটনা, এবং এটার যে ম্যাগনিটিউড বা এটার যে স্কেল, এটা অনেক হায়ার। মানে এত মানুষ মারা গিয়েছে, এতগুলো মানুষ কেন মারা গেল? মানে তার মানে কি আপনারা বুঝতে পারছিলেন না তরুণদের অ্যাসপিরেশন, তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, তার মানে আপনারা বুঝতে পারেননি। অর্থাৎ এই দলটির একটা অংশ মনে করে যে তারা ভয়ঙ্কর রকমের ডিটাচ ছিল জনগণ থেকে, ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তাদের আসলে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের ভালো মন্দ, তাদেরকে বোঝার মতো রাজনীতিবিদদের কাজটা দাম্ভিকতা, মানে ভয়ঙ্কর রকমের একটা ডিটাচমেন্ট,
এই জিনিসটা তারা এখন অনুভব করেন। কিন্তু সবচেয়ে যেটা দুঃখের এবং সবচেয়ে যেটা প্যাথেটিক আমার কাছে মনে হয় যে যতই ফিল করুক না কেন তারা এটা প্রকাশ্যে স্বীকার করেন না। আমি যেহেতু টেলিভিশনের মানুষ, আমি নিজে টক শো করি এবং যে সময় পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ ছিল দলটির, মানে যখন থেকে শুরু হয়েছে নিষিদ্ধকরণ বা নিষিদ্ধ কার্যক্রম, তার আগে তো আমি অনেকের সাক্ষাৎকারও নিয়েছি। সেই সাক্ষাৎকারে আমি সরাসরি জিজ্ঞেস করেছি, কিন্তু যখন তারা লাইভে আসেন বা পাবলিকলি আসেন তখন কেমন যেন তারা ডিফেন্ড করার চেষ্টা করেন, যেটা আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে আসলে হেল্প করবে না দিন শেষে। কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। শুধুমাত্র কনস্পিরেসি থিওরি দিয়ে আপনারা আবার কামব্যাক করবেন বা এবং সবাইকে কনভিন্স করতে পারবেন যে আসলে আমরা ভুল ছিলাম না, যারা আমাদেরকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে তারাই ভুল ছিল, আই ডোন্ট থিঙ্ক দ্যাট স্ট্র্যাটেজি উইল ওয়ার্ক ইন দ্য লং রান। আমি বলি এই প্রসঙ্গে একটি প্রশ্ন তো করবই আপনাকে, সেটি তার আগে একটু বলি। আমার এই অনুষ্ঠানে আমার আগের পর্বের অতিথি ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। উনি বলেছেন যে জুলাই আগস্ট 24-এ যেটি হলো সেটি আন্দোলনের, অনেকেই তো কৃতিত্বর দাবি করেন, বিএনপি করে, জামাত করে, এনসিপি করে, আরও অনেক দলই করে। উনি কিন্তু নির্দ্বিধায় বলেছেন যদি একক কৃতিত্ব কারোর থেকে থাকে সেটা শেখ হাসিনার। আই থিঙ্ক আই কোয়াইট এগ্রি উইথ হিম, কারণ এই বিষয়গুলো তো কেন এগ্রি? হ্যাঁ, কারণ হচ্ছে ক্লিয়ারলি মানে ওরকম একটি সিচুয়েশনে তো বিএনপিও নিয়ে যায় নাই, জামাতও নিয়ে যায় নাই, এনসিপিও নিয়ে যায় নাই, আওয়ামী লীগ এজ এ পার্টি। এটা তাদের যেমন একটা ভুল, আবার পার্টি থেকে যদি আপনি একটু নমনীয় হলে, যদি আলাদা করেন, ছাত্রলীগকে না নামালে, হ্যাঁ, বা ওই দাম্ভিকতা না দেখালে হয়তো এই পরিস্থিতি আসতো না। দুভাবে কাজ করেছে। একটা হচ্ছে সরকার তাদের যে সিদ্ধান্ত এবং তাদের যে মানে নিপীড়নমূলক যে কৌশল, এটা একটা বিষয়, এবং রাজনৈতিকভাবেও তারা সেটাকে সাপ্লিমেন্ট করেছে। সো দুটো মিলেই আসলে অবশ্যই তাদের কৃতিত্ব। আমার মনে হয় না যে এখানে খুব দ্বিমত করার সুযোগ আছে। আমার প্রশ্ন যেটি যে কিন্তু এই সব কিছুর পরে কৃতিত্ব যেই দাবি করুক না কেন, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু স্বীকার করেছেন, বলেছেন মেটিকুলাস ডিজাইন। তার মানে কি এটা কি ডিজাইন ছিল? এটা একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা যাই বলি, সেটা কি? ধরুন ওনার যে ডিকশন বা ওনার যে সিলেকশন অফ ওয়ার্ডস, সেই জায়গাটিতে আমি একমত নই। কিন্তু আসলে একটা এরকম চেপে বসা একটা রেজিম বা একটা শাসন ব্যবস্থা বা একটা সরকারকে সরিয়ে ফেলার জন্যে কিছু স্ট্র্যাটেজি তো দরকার হয়, কিছু পরিকল্পনা তো দরকার হয়। এবং ওই সময়ে আপনার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রের কাঠামোগুলো, রাষ্ট্রের অর্গানগুলো যেভাবে কাজ করছিল, হ্যাঁ, তাতে করে খুব সরাসরি স্ট্র্যাটেজি নিয়ে, মানে রাজনৈতিক কর্মসূচির ভেতর দিয়ে বা একটা নির্বাচন ব্যবস্থার ভেতর দিয়ে সরকার পতনের তো কোনো সুযোগ ছিল না। স্বাভাবিকভাবেই যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অনেক ধরনের স্ট্র্যাটেজি, অনেক ধরনের ডিজাইন করতে হয়েছিল। সেগুলো মেটিকুলাস কিনা জানি না, কিন্তু ডিজাইন তো করতে হয়েছে। কাজেই সেই ডিজাইনের মধ্যে অনেকেই ছিল, মানে যে নামগুলো আপনি বললেন, হ্যাঁ, আপনি শুধু যদি বলেন যে জুলাই মাসে যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারাই নেতৃত্বে ছিলেন, তারাই হচ্ছে তাদের কৃতিত্ব দাবি করতে পারে, সেটা বোধহয় ঠিক হবে না। কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু 17 বছর তো তারা মাঠে ছিল, একটা বড় রাজনৈতিক দল, সেই দলটি তারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের ত্যাগও আছে, তাদের নেতাকর্মীদের গুম খুনের শিকার হয়েছে, তাই না? এই বিষয়গুলো তো তারা ঘটেছে, শিকার হয়েছেন, এবং হিউম্যান রাইটসের নির্বাচনের শিকার হয়েছেন। যেহেতু নির্বাচন আজকের বিষয়, এটিকে বাদ দেওয়া যাবে না। তো এই ত্যাগগুলো এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি তো জেনেছে, জুলাইয়ের আগেও জেনেছে যে এই শাসন ব্যবস্থাটা আসলে কোর যে ডেমোক্রেটিক স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। তারা নির্বাচন দিচ্ছে না, তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ, সেই অভিযোগটাকে তারা আমলে নিয়েছে। মানে হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা আমি বলছি, দুর্নীতির বিষয়ে তো খুব মানে কংক্রিট প্রমাণ রয়েছে, সলিড প্রমাণ রয়েছে। তো একটা রাষ্ট্রের আপনার জুডিশিয়ারি থেকে শুরু করে বিভিন্ন অর্গান যখন একের পর এক ফেল করা শুরু করছে, ফাংশনিং না, পার্লামেন্ট ফাংশনিং না, গৃহপালিত, অনেকের ভাষায় কোট আনকোট গৃহপালিত একটি বিরোধী দল নিয়ে তারা দেখানোর চেষ্টা করছে সংসদও ফাংশনিং। তো সংসদ কাজ করছে না, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, দুর্নীতি আকাশ ছুঁয়েছে, এবং মানবাধিকারের যে বিষয়টি সর্বাগ্রে, হ্যাঁ, আপনি ভিন্ন মত পোষণ করলে আপনি হয়তো গুম হয়ে যাবেন অথবা খুন হয়ে যাবেন অথবা নির্বাচন আপনাকে ডেকে নিয়ে আটকে রাখা হবে। তো এরকম একটি বাস্তবতায় আপনার তো যারা ভিকটিম তারা তো একটা প্ল্যান করবেই, এটি খুব স্বাভাবিক না? তো সেখানে আমি তো মানে এটা
দোষের কিছু কিনা মানে ওই আলোচনায় যাওয়ার সুযোগই নেই। নির্বাচন, যেটি নির্বাচনে গিয়েছে, আরেকটি দল নির্বাচন থেকে ফিরে ক্ষমতায় এসছে, কিন্তু কি পার্থক্যটা আমি যদি যুক্ত করি, গতকালই প্রধান বিরোধী দল বর্তমানে যারা রয়েছেন এবং সেই দলের নেতা যিনি, তিনি বলেছেন ওই ফেসিস্টের, বিএনপির মধ্যে সেই ফেসিস্টের জাস্ট ফটোকপি আর কি, একই রকম, এরকম একটা মন্তব্য উনি করেছেন। আসলে কি তাই? কোনো পরিবর্তন কি চোখে পড়ছে? না, আসলে 5 মাস সময়ের মধ্যে এরকম একটা কনক্লুশনে আসাটা আমার কাছে মনে হয় একটু প্রিম্যাচুর। মানে বিরোধী দলীয় নেতা যেটি বলেছেন বা বিরোধী দল যেটি বলার চেষ্টা করছে, সেটি তো ধরেন রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে তারা বলবেনই। আমি ওই কনক্লুশনে এখনই পৌঁছাতে চাই না, আমি কিছুটা সময় দিতে চাই। এবং শেষ যে রেজিম শাসন করেছে মানে ডক্টর ইউনূসের আগে, অর্থাৎ আওয়ামী সরকার, সেই জায়গাটিতে যেতে আরেকটু সময় লাগবে হয়তো, যদি তারা যেতে চায়। কিন্তু ইনিশিয়ালি আমার কাছে যেটা মনে হয় যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জুডিশিয়ারি থেকে শুরু করে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে গণভোটে একটু কিছু ভালো দিক ছিল। মানে গণভোটের যে ম্যান্ডেট, সেখানে তো অনেক ভালো দিক ছিল। কনস্টিটিউশন রিফর্মের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন বা যে প্রপোজিশনগুলো ছিল, সেখানে সব কিছু তো মানে আপনি গ্রহণ করবেন না। কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, কিন্তু আমি মনে করি যে অনেকগুলো জায়গা ছিল সেটা দলমতের ঊর্ধ্বে উঠে, বিরোধিতার যে প্রথাগত সমীকরণ আছে সেটা থেকে ঊর্ধ্বে উঠে আমার কাছে মনে হয়েছে খুব কার্যকর কিছু সংস্কার করার সুযোগ তৈরি হয়েছিল। কিছু জায়গায় আমরা অনাগ্রহ দেখতে পাচ্ছি, যেটা একটু ভয়ের কথা, এক। আর 2 নম্বর হচ্ছে চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলা যে বিষয়টি গত 5 মাসে আমরা যে অবস্থায় দেখছি, এটা খুব সুখকর নয়। মানে যার সঙ্গেই কথা বলছি দেশে আসার পরে, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। ছিনতাই থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে, একটা নতুন সরকার ক্ষমতায় এসছে এবং তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। পিছুটানটা কোথায় আসলে আমি ঠিক বুঝতে পারি না। মানে কেন এই জায়গাগুলোতে শক্ত হওয়া যাচ্ছে না, এটা আমার একটা প্রশ্ন। মানে আমি বলছি না যে সদিচ্ছা নেই প্রধানমন্ত্রীর অনেক ডিসিশন, প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, বিহেভিয়ার আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। কিন্তু এই জায়গাগুলোকে কেন তিনি শক্তভাবে অ্যাড্রেস করতে পারছেন না, সেটা কিন্তু আমারও প্রশ্ন। কিভাবে সম্ভব এগুলো বলেন তো? এগুলো করতে হলে আপনার পরামর্শ কি? এই যে চাঁদাবাজি তো একদম, আপনি যেমন একটি আমলের কথা বলছিলেন যে দুর্নীতি আকাশ ছুঁয়েছে, এখনো কিন্তু অভিযোগ যে চাঁদাবাজিও কিন্তু আকাশ ছুঁয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু শুধুমাত্র আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতায় আসতে হয়নি, একটা সিচুয়েশনের কারণে এই রাজনৈতিক দলটি এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। কাজেই এটিকে যদি তারা ব্লেসিং হিসেবে নেয়, তাহলে কাজ করতে সুবিধা হবে। যে ঠিক আছে, আল্লাহ খোদাকে তো আমরা বিশ্বাস করি এবং যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার একটা রহমতের কারণে আমরা এখানে এসেছি, তাহলে সেই বিষয়গুলোকে মাথায় রেখে যারা আনরুলি কর্মী রয়েছেন দলের, হ্যাঁ, যাদেরকে একদম বলগাহীন বলে না, হরিণের মতো বা ঘোড়ার মতো ছুটে চলছে, তাদের লাগাম টেনে ধরতে হবে। মানে এটির কোনো বিকল্প নেই, মানে শক্ত হতে হবে। মানে লুজ কন্ট্রোল হলেই কিন্তু আসলে দলের জন্য খুব বিপদ। হ্যাঁ, মানে ধরেন এই যে সিলেট অঞ্চলে এনসিপির যারা নেতাকর্মীদের উপরে যে হামলা হলো, আচ্ছা আপনি পছন্দ করেন না এনসিপি, আমি বুঝলাম, তাদের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু তারা একটা রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছে, সেখানে তো বাধা দেওয়া বা সেখানে হামলা করার তো কোনো যুক্তি নেই। যুক্তি আছে? মানে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই ঘটনা যখন ঘটলো, সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে সরকার কতটা শক্ত অবস্থানে গেছে, সেটা কিন্তু একটা প্রশ্ন, তাই না? তাদেরকে বারবার এই কথাগুলো বলতে হচ্ছে এবং তারা কিন্তু দেখেন কোয়ালিশন করে মাত্র 6টি আসন পেয়েছে, তাই না? এনসিপি অনেক হম্বিতম্বি করে 6টা আসন পেয়েছে। তাদের রাজনৈতিক অবস্থান কিন্তু শক্ত না, কিন্তু সরকারি দলের স্ট্র্যাটেজিক ভুলের কারণে তারা কিন্তু আবার আলোচনায় চলে এসছে। আপনি আমি মিডিয়ার মানুষ, আমরা জানি যে কে কোন পাতায় কতটা কলাম দখল করে আছে। আমার কিন্তু প্রয়োজনটা কি? আমার কিন্তু আপনার এই কথায় আমার কিন্তু মনে পড়ছে, আমরা যদি আওয়ামী লীগের শাসন আমলের কথা বলি, যেখানে বিএনপি এরকম কিছু করতে গিয়েছে, হ্যাঁ, হামলা মামলা, জামাত শিবির এরা করতে গিয়েছে, এদের উপর একই। এই যে জিনিসগুলো আপনি কিচ্ছু না, আপনি নূর হোসেন নূর, যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তিনি দেখেন তাকে এই যে আক্রমণ করতে 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 তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও করা হয়েছে এবং এখন মন্ত্রী হয়েছে, এখন মন্ত্রীও হয়েছে ওই স্যাক্রিফাইসের কারণেই হয়তো। হ্যাঁ, না, এটা আমার কাছে মনে হচ্ছে যে এনসিপিকে মানে বিএনপি এয়ার টাইম তুলে দিল, বা পত্রিকার যে স্পেস, সেখানে স্পেস কিছুটা তৈরি করে দিল।
এটা তাদের প্রতি কি ধরনের ভালোবাসা আছে ভেতরে ভেতরে আমি জানি না। শুধুমাত্র ভালোবাসা থাকলেই সম্ভব। এটা কিন্তু যদি রিয়েল প্রতিপক্ষ হতো তাহলে কিন্তু এটার প্রয়োজন ছিল না, বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কাজ দিয়ে নিজেদেরকে এমন একটা জায়গায় তারা নিয়ে যেতে পারে যে এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ইররেলেভেন্ট হয়ে যাবে, গুরুত্ব হারাবে। রাজনীতিটা তো এমনই যে আপনি ভালো কাজ করবেন, অন্য দলটাকে মানুষ প্রত্যাখ্যান করবে যে না ঠিক আছে আমার ওই দলের প্রয়োজন নেই, তোমরা ভালো কাজ করছো, তোমাদের সঙ্গে আছে। খুব সহজ হিসাব, কিন্তু রাজনীতিটাকে খুব জটিল করে ভাবা হয়। কিন্তু আপনি যদি ফিলোসফিক্যালি দেখেন যে রাজনীতি হচ্ছে জনগণের জন্য, আপনি জনগণকে যতভাবে ইনভলভ করতে পারবেন এবং এটি দেখাতে পারবেন বা প্রমাণ করতে পারবেন বা প্রতিষ্ঠিত করতে পারবেন যে রাজনীতিবিদ হিসেবে আমি তোমার পাশে আছি, ততই আপনার স্কোর হবে। ভেরি সিম্পল। কিন্তু আমরা ওই সিম্পল জিনিসটাকেই এত জটিল করে ভাবি না, মানে পুরো বিষয়টাকে এত জটিল করে ফেলি যে 5ই আগস্টের মতো ঘটনা তো এইসব কারণেই ঘটে, তাই না? এটা তো একদিন দুদিনে হয়নি রাজীব ভাই। আপনি নিজে অ্যাক্টিভলি জার্নালিজমের সঙ্গে ছিলেন, পলিটিক্যাল জার্নালিজম আপনি করেছেন, এটা আপনার অজানা না, আমরা সবাই জানি, জনগণও জানে। এটি মানে এটি মনে করার কোনো কারণ নেই যে জনগণ এগুলো বোঝে না। তো জনগণ যে বোঝে এই বিষয়টা সরকারকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। না হলে একটা ঘটনা তো ঘটেছে জুলাইয়ে, না মানে জুলাই-আগস্টে, এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু হতে বেশি সময় লাগবে না, কারণ এটি প্রমাণ করে দিয়েছে কেউই কিন্তু আর নিরাপদ না। যদি কেউ মনে করে যে না আমি একটা সিংহাসন পেয়ে গিয়েছি এবং এখান থেকে কেউ সরাতে পারবে না, এটা খুব ভুল। জুলাই আমাদেরকে সেই বার্তাটা দিয়েছে। আপনি জুলাইয়ের পক্ষে হন বা বিপক্ষে হন, আপনি ইতিহাসকে তো মুছে ফেলতে পারবেন না। ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয় যে আপনি যতই শক্তিশালী হন না কেন, একটা বাতাসে সব কিছু কিন্তু তছনছ হয়ে যেতে পারে, আপনার তাসের ঘর। কাজে এটা মনে রাখা দরকার। এই যে বর্তমানে যারা নির্বাসনে আছেন তাদের কি মনে হয় ভবিষ্যৎ নিয়ে, কি ভাবেন আপনি যে তারা কি ফিরতে পারবেন কিনা বা ফেরার মতো অবস্থা হবে কিনা, বা ফিরলে কি হবে? শোনেন, আমরা ছোটবেলায় ওই যে ভাব সম্প্রসারণ পড়তাম, মনে আছে তো নিশ্চয়ই আপনার, তাই না? নিশ্চয়ই। একটা ভাব সম্প্রসারণ মাঝে মাঝে পরীক্ষায় আসতো, সেটা হচ্ছে এরকম যে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তো যখন তারেক রহমান নির্বাসনে যান লন্ডনে, তখন তারেক রহমানের ঘনিষ্ঠজনদের মধ্যে অনেকেই তো আমাদেরই বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের মধ্যেই আছেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র অনেকেই থাকেন। তাদের মধ্যে কেউ কেউ প্রতি মাসেই বলতেন যে আগামী মাসেই সব ঠিক হয়ে যাবে, আমরা বাংলাদেশে যাচ্ছি। 17 বছর লেগেছে কিন্তু। আওয়ামী লীগের মধ্যে আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি, যার সঙ্গে দেখা হয়, মানে শেখ হাসিনা তো বলেছেন ডিসেম্বরে যাবেন, তারা পারলে আগামী মাসে চলে যান। হ্যাঁ, এবং মনে হচ্ছে কালকেই সব কিছু, ঘুম থেকে উঠে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এত সহজ কি বিষয়গুলো? মানে যা কিছু ঘটেছে মানুষ ভুলে গিয়ে তাদের জন্য একটা পলিটিক্যাল স্পেস তৈরি হবে। আমি ইনক্লুসিভ ডেমোক্রেসির পক্ষে। দ্যাট ডাজেন্ট মিন যে আপনার কোনো রিকনসিলিয়েশন হবে না, আপনার নিজের কোনো অনুশোচনা থাকবে না, আপনি এসে আবার রাজনীতি শুরু করবেন, 5 বছর পর নির্বাচন হবে, আবার ক্ষমতায় চলে যাবেন। এটা এত সহজ? কিন্তু এটাও তো ঠিক, এই আওয়ামী লীগ তো দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এই দেশের যত আন্দোলন সংগ্রাম রয়েছে 52 থেকে যদি ধরেন, 52, 62, 66, 69, 71, এরশাদ বিরোধী আন্দোলন, সব জায়গায় তো এই দলটি নেতৃত্ব দিয়েছে। সেই দলটির ভবিষ্যৎ এইভাবে বিলীন হয়ে যাবে, এই কলঙ্ক নিয়ে শেষ হয়ে যাবে দলটি? ভবিষ্যৎ বিলীন হয়ে যাবে সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু আপনি স্বাধীনতার মতো একটা মহান সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় এসছেন কয়েকবার, তার মানে এই না যে আপনার যা খুশি তাই করার লাইসেন্স রয়েছে, তাই না? তো কাজেই আপনি মানে আপনার যে ঐতিহ্য, আপনার যে ট্র্যাডিশন রাজনৈতিক দল হিসেবে, আপনি তো সেটা থেকে বিচ্যুত হয়েছেন। আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আসলে ধারণ করেছেন। জনঘনিষ্ঠ একটি দল কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে যায় সেটা তো আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন বলে, তারাই তো তাদের ভেতরে ভেতরে আত্মসমালোচনা হয়। তো সেইটা আত্মসমালোচনা যদি থেকে থাকে তাহলে তো সেভাবে অ্যাক্ট করতে হবে। আপনি যদি ফিরে আসতে চান তাহলে তো জনগণের কাছে যেতে হবে, আপনাকে হয় দুঃখ প্রকাশ করতে হবে, অথবা আপনাকে নেতৃত্বের পরিবর্তন করতে, কিছু একটা করতে হবে। এটা তো আমি বলে দিতে পারি না অ্যাজ এ জার্নালিস্ট যে দল হিসেবে তোমার এটা করা উচিত, এটা তাদেরকেই সিদ্ধান্তটা নিতে হবে। তো সেখানে প্রোগ্রেস কোনো প্রোগ্রেস নাই তো, বরং আবার হুমকি থামকি দেওয়া হয়। মানে যারাই ওই সময়টাতে আওয়ামী লীগের বা সরকারের সমালোচনা করেছে, সুযোগ পেলেই ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, মানে দল বেঁধে তা আক্রমণ করা হচ্ছে তাদেরকে। এটা প্রয়োজন নাই। মানে একটা মানুষ ধরেন তিনি প্রো আওয়ামী, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, কিন্তু তিনি মনে করছেন যে না, আওয়ামী লীগ তার শাসনকালে এই ভুলগুলো করেছেন। যদি নৈর্ব্যক্তিকভাবেও গঠনমূলকভাবেও সে সমালোচনা তিনি করেছেন ওই সময় বা এখন করে থাকেন, যে এই ভুলগুলো তাকে স্বীকার করতে হবে,
তার জীবনকে দুর্বিষহ করে দেওয়া হবে আর কি। এটা শুধু আওয়ামী লীগের সমস্যা না, এটা আমাদের রাজনীতির একটা বিরাট সমস্যা। এটা জামাতের আছে এই গ্রুপটি, যারা সোশ্যাল মিডিয়াতে আপনি যদি গঠনমূলক কথা বলতে চান তাকে আক্রমণ করে আপনাকে পিছনের দিকে ঠেলে দেওয়া হবে। আমি সেদিন একটা অনুষ্ঠানে বলছিলাম একটা 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 টেলিভিশন শোতে যে এই যে নারীরা জুলাই আন্দোলনে তারা কিন্তু পুরুষের সঙ্গে এসছে, প্রতিবাদী হয়েছে, তাদের অনেক স্যাক্রিফাইস। কিন্তু 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম যে নারীদেরকে ওই রাজনৈতিক ক্ষমতায়নের যে কাঠামো, সেই কাঠামো থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে কৌশল সরিয়ে দেওয়া হয়েছে এবং একটা স্ট্র্যাটেজি করে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ফেসবুকে এসে এমন সব আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, এমনভাবে তাদেরকে ডিমোরালাইজ করে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এই গ্রুপটা যদি, মানে যারা এখন ক্ষমতায় এসছে বা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা যদি ভুলও করে থাকে, ভবিষ্যতে তারা কিন্তু সামনে এসে কথা বলতে যাতে না পারে, তাদের মোরালটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। যাদের অনেক কারেজ আছে তারা এখনো বলে যাচ্ছেন, কিন্তু এই প্রবণতাটা কিন্তু রয়েছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, এই জন্য আওয়ামী লীগ যে সব কিছু লাইসেন্স পেয়েছে তা না, কিন্তু এটা তো ঠিক। এই যে যারা নিজের লাইসেন্স পেয়েছি বা নিজের পৈতৃক সম্পত্তি মনে করে আওয়ামী লীগকে যা ইচ্ছা তা করেছে, এই সংখ্যা কয়জন, কয় পার্সেন্ট? কিন্তু আর যে লাখ লাখ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী অনেকেই ভুক্তভোগী হয়েছেন, পালিয়ে গিয়েছেন, কয় হাজার হবে বলেন? কিন্তু বাকিদের তাদের দোষ কোথায়? কিন্তু তারাও তো সাফার হচ্ছে। এবার আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি এটির বিপরীতে। এই যে আপনি যে সংখ্যাটা বললেন যে লক্ষ লক্ষ নেতাকর্মী একটা রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের সবাই তো দুর্নীতিগ্রস্ত নয়, বরং আওয়ামী লীগের সময় বঞ্চিত হয়েছে এরকম সংখ্যা অসংখ্য, এবং তাদের সংখ্যাই বেশি। তো এই বাস্তবতাটা কি দলের নেতৃত্ব অনুধাবন করে? যদি দলের নেতৃত্ব অনুধাবন করেই থাকে, তাহলে তারা দেশ ছেড়ে পালালো কেন? তারা কেন এই দুঃসময় তাদের পাশে দাঁড়ালো না? জীবনের ভয়ে। কেন জীবনের ভয়? তার কারণ হচ্ছে এমন কিছু করেছেন যে আপনাকে পালিয়ে যেতে হয়েছে। সেটা তো নেতৃত্বের বিষয় গেল। হ্যাঁ, কিন্তু আমি বলছি সাধারণ আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী যারা আছেন তাদের না, এটা রাজীব ভাই, এটা তো অনিবার্য। মানে আপনি যখন একটা রাজনৈতিক দল যখন রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাজনৈতিক দলের যে ভুলগুলো আছে, সেই ভুলগুলোর দায় এমনকি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বা যারা অপরাধ করেনি তাদেরকেও নিতে হয়। এটা ঐতিহাসিকভাবে এসছে। আপনি 75-এর 15ই আগস্টের পরে আওয়ামী লীগের উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ থেকে সাধারণ কর্মীরা কি বাদ পড়েনি? আবার বিএনপির সবাই কি, মানে ধরেন 2001 থেকে 2006 এই রেজিমটাকে অনেক সমালোচনা করেন। 21শে আগস্ট থেকে শুরু করে নানা ধরনের ইস্যু আছে, সেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই রাজনৈতিক দলটি, মানে বর্তমান যে ক্ষমতাসীন দল, তাদের অনেক বিষয়ে সমালোচনা রয়েছে। কিন্তু 2001 থেকে 2006 বিএনপির সবাইকে দুর্নীতিবাজ ছিল, কিন্তু সবাইকে সাফার করতে হয়েছে, বাড়িতে থাকতে পারেনি, মামলা হয়েছে, হামলা হয়েছে, সব কিছুই হয়েছে। এটা ঠিক না, কিন্তু এটা বাস্তবতা, এটাকে মানতে হবে। এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? এই অবস্থার পরিবর্তন তো রাজনীতিবিদদেরই করতে হবে। কেননা রাজনীতিবিদরা যে অবস্থার ভেতর দিয়ে যান, সেই অবস্থাটা তো ওই যে আমি বললাম যে নির্বাসিত জীবন যে কতটা কষ্টের, এটা আপনার বা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা কমিউনিকেশনের স্টুডেন্ট, মানে কমিউনিকেশনসে তো এমপ্যাথি বলে একটা ব্যাপার আছে। ধরেন একজন খুব কষ্টে আছে, আমরা দূর থেকে অনুভব করার চেষ্টা করি যে ও অনেক কষ্টে আছে, হ্যাঁ, কিন্তু আসলে যে কষ্টের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন, সেই কষ্টটা প্রকৃতপক্ষে আপনার পক্ষে অনুধাবন করার সম্ভব নয়, কারণ ওই অভিজ্ঞতা তো আপনি নিচ্ছেন না। তো কাজেই যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনি গিয়ে আবার একটা বেটার অবস্থায় আছেন, আপনি সেই অবস্থাটাকে ভুলে যান। এটা একটা সমস্যা। মানে এই সমস্যাটা থেকে কীভাবে উত্তরণ হবে, এই প্রশ্নের জবাব আসলে আমার কাছে নেই। তবে হুমায়ুন আজাদ যখন বেঁচে ছিলেন তখন তিনি একটি কথা বলতেন, সম্ভবত তার প্রবচন গুচ্ছেও আছে, যে বাঙালি আন্দোলন করে, অনেক মহান আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে, এবং আন্দোলন করে সফলও হয় অনেক ক্ষেত্রে, এবং সফল হওয়ার পরে তারা ভুলে যায় যে আসলে তারা কেন আন্দোলন করেছিল। আমাদের কিন্তু বারবার এই জিনিসটা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে আমরা জানি যে আমরা কেন আন্দোলন করছি, সংগ্রাম করছি, রক্ত দিচ্ছি, এবং সফল হলাম। আমরা এত রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেলাম, মানচিত্র পেলাম, এবং কয়েক বছরের মধ্যে আমরা ভুলে গেলাম আমরা কেন সংগ্রাম করেছি। যে বৈষম্যহীন একটি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আন্দোলন করেছিলাম, আবার সেই বৈষম্য, আবার সেই সংকট, আবার একটা রেইন অফ টেররের মধ্যে আমরা ঢুকে গেলাম। জুলাইয়ের ক্ষেত্রেও তাই। এতগুলো রক্ত গেল, এতগুলো প্রাণ গেল। আমরা একটা বৈষম্যহীন, একটা ইনক্লুসিভ রাষ্ট্র এবং সমাজের জন্যে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কিন্তু মানে কয়েক মাস যেতে না যেতেই, মানে ডে ওয়ান থেকেই শুরু হয়ে গেল যে ভিন্ন মতকে দমন করার জন্যে যা কিছু ব্যবস্থা, যা কিছু
মানে এবং একসঙ্গে একটা- যারা ছিলেন তারাও মুখোমুখি। হ্যাঁ, মানে মনে হচ্ছে একটা যুদ্ধাবস্থা আর কি, মানে যুদ্ধাবস্থা ছিল জুলাই পর্যন্ত, অগস্ট পর্যন্ত ছিল, মানে সংগ্রামটা ওই পর্যায়ে চলে গিয়েছিল যে মনে হচ্ছে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা। কিন্তু যখন মানে সব কিছু অ্যাচিভড হয়ে গেল, মিশন অ্যাকমপ্লিশড, তারপরেও কেন আপনাকে সেই মানসিকতা নিয়ে প্রচণ্ড রকমের বিভাজন, সাংঘর্ষিক কনফ্লিক্ট একটা সিচুয়েশন, যেখানে আপনার প্রতিপক্ষকে যে কোনোভাবেই হোক আপনি পারলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন, এই মানসিকতা কি আপনাকে রাষ্ট্র নির্মাণ করার ক্ষেত্রে সহায়তা করবে? করবে না তো, করছে না তো। ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ বুলবুল হাসান। যেটি বলছিলেন খুবই মনে ধরেছে আমার ব্যক্তিগতভাবে। হুমায়ুন আজাদের যে রেফারেন্সটি দিচ্ছিলেন, যে ভুলে যাওয়া, যে কেন এই কাজটি করেছিলাম ভুলে গেলাম, এই ভুলে যাওয়া যদি আমাদের সরকার, নীতি নির্ধারক বা সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী, তারা যদি ভুলে না গিয়ে একটু মনে রাখার চেষ্টা করে অতীতটা, তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু প্রত্যাশা করে দেশ এবং দেশের জনগণ। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।